গত 2 সপ্তাহের মধ্যে দুটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তেলের দাম বিশ্বজুড়ে 20% বেড়েছে এবং প্রতিটি স্টক এক্সচেঞ্জ ধসে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহ যুদ্ধের সম্ভাবনা দেখা যায়নি। প্রতি মুহূর্তে পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে, যদি সত্যি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ বা একটি পূর্ণাঙ্গ পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। আজ আমরা বোঝার চেষ্টা করব কেন এই যুদ্ধ, কি হচ্ছে, কারা শুরু করলো, কেন করলো এবং আমাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। চলুন শুরু করা যাক। আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি 22শে জুন রেকর্ড করা হয়েছিল। আমার মনে হলো ভিডিওটা আপলোড করার পরে আপনারা যখন দেখবেন, আপনাদের জানা জরুরি যে আমরা ভিডিওটা কবে রেকর্ড করেছি। কারণ প্রতি সেকেন্ডে পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছে যে আগামী 1 ঘন্টার মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ঘটনাটি শুরু হয়েছিল 12ই জুন। ইসরায়েল হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে হামলা চালায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে গত 40 বছরে কোনো দেশ এত সতর্কতার সাথে অন্য দেশের বিরুদ্ধে হামলা চালায়নি। ইরানের প্রধান 2টি পারমাণবিক স্থাপনাতেই একসাথে হামলা চালানো হয়। ইরানের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলগুলোর তালিকায় এই 2টি পারমাণবিক স্থাপনা রয়েছে এবং দুটিকেই একসাথে মিসাইল দ্বারা আঘাত করা হয়। শুধু তাই নয়, তেহরান সহ আশেপাশে অনেকগুলো সেনা স্থাপনায়ও হামলা চালানো হয়। তেহরান ও ইস্পাহানের মতো বড় শহরগুলোতে বিদ্যুৎ চলে যায়, ইন্টারনেট চলে যায় এবং এটি কোনো সাধারণ কারণে হয়নি। যেসব ভবন থেকে বিদ্যুৎ, ইন্টারনেট এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনাগুলো পরিচালিত হতো, সেগুলোতেই একসাথে মিসাইল হামলা চালানো হয়। পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ। ইরানের সরকারি টিভি চ্যানেল বন্ধ হয়ে যায়। ইরানের প্রতিটি সরকারি ওয়েবসাইট অচল হয়ে পড়ে এবং মোটামুটি সবাই ধরে নেয় ইরান পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, ওই সময়ে ইসরায়েল ইরানের এমন সব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করে যা কল্পনাও করা যায় না যে ইসরায়েল অন্য একটি দেশে বসে ইরানের গুরুত্বপূর্ণ পদে থাকা এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে পারে। যেমন মুহাম্মদ বাঘেরি ছিলেন ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ। আপনি ভাবতে পারেন যে আপনার সেনা প্রধানকে যদি কেউ অন্য দেশ থেকে এভাবে হঠাৎ হত্যা করে, তবে যে রকম ঘটনা ঘটবে ঠিক সেরকম ঘটনাই ঘটেছে সেখানে। কিন্তু ইরানের ঘটনাটি যেভাবে ঘটেছিল তা অনেক বড় আকারে ঘটানো হয়। কারণ শুধু সেনাপ্রধানকেই হত্যা করা হয়নি, একই সাথে অনেক পারমাণবিক বিজ্ঞানী এবং সেনাবাহিনীর আরও অনেক সদস্যকে হত্যা করা হয়েছে এবং প্রত্যেকেই খুবই ভালো লেভেলের নিরাপত্তা পেতেন। এই পুরো বিষয়টি বুঝতে ইরানের কিছুক্ষণ সময় লাগে এবং মোটামুটি 12 ঘন্টার মধ্যে ইরান ঘোষণা দেয় যে কঠিন প্রতিশোধ নিতে হবে। আপনারা আপনাদের জীবদ্দশায় যত যুদ্ধ দেখেছেন, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে কখনোই একটি দেশে অন্য একটি দেশকে আক্রমণ করে বা সেই আক্রমণের পর ওই দেশ যখন প্রতিশোধ নেয়ার জন্য আক্রমণ করে, সবাই বিষয়টি সেনাবাহিনী বা নির্দিষ্ট স্থাপনা কেন্দ্রেই রাখে। আমি যদি উদাহরণ দেওয়ার জন্য বলি যে সম্প্রতি আমরা দেখলাম ভারত পাকিস্তান যুদ্ধ। আপনারা খেয়াল করলেই হয়তো মনে করতে পারবেন যে ভারত প্রথমে পাকিস্তানেরই কিছু সেনাঘাঁটি এবং সেনা স্থাপনায় আক্রমণ করেছিল। পরে আবার পাকিস্তান যখন পাল্টা আক্রমণ করে, ভারতের সামরিক বিমানকেই ভূপাতিত করার চেষ্টা করে। ভারত পাকিস্তানের যুদ্ধে এ ধরনের ঘটনাগুলোই ঘটতে দেখেছি আমরা, তাই নয় কি? সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ, সাধারণ মানুষকে যতটা পারা যায় এড়িয়ে চলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইরান যখন প্রতিশোধের ঘোষণা দিল, ইরান বলল যে না, যথেষ্ট হয়েছে, আমরা এত কিছুর ধার ধারি না। মিসাইল সরাসরি তেল আবিবে ও জেরুজালেমে যাবে। উদ্দেশ্য খুবই সহজ, ইসরায়েলের যত বেশি ক্ষতি করা যায় আমরা করব। কারণ ইসরায়েল ভয়াবহ একটি কাজ করে ফেলেছে। ইসরায়েলের যে আয়রন ডোম আছে তা অনেকগুলো মিসাইল প্রতিহত করে, কিন্তু অনেকগুলো আবার ইসরায়েলের ভেতরেও যায় এবং তেল আবিবেও জরুরি অবস্থা জারি করা হয়। ইসরায়েলেও একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ ইরান থেকে মিসাইল আসছে। এই 2 দেশের কোনো দেশেই ইরান বা ইসরায়েল কেউই আসলে বলেনি যে হতাহতের সংখ্যা কেমন হয়েছে এবং দুজনেই সক্রিয়ভাবে এটি গোপন করেছে। অনেকবার জিজ্ঞাসা করেছে অনেক আন্তর্জাতিক গণমাধ্যম যে কতজন আসলে মারা গিয়েছে। কেউই ঘোষণা দিয়ে বলেনি যে কতজন মারা গিয়েছে। ধারণা করা হচ্ছে 2 পাশেই অনেক হতাহত হয়েছে। যদিও ইসরায়েল বলছে আয়রন ডোম এই করেছে সেই করেছে, কিন্তু সবাই জানে যে অনেকগুলো মিসাইল আসলে আয়রন ডোম ভেদ করে ভেতরে চলে গেছে। যেহেতু গুরুতর মিসাইল ছিল, লক্ষ্যই করা হয়েছিল ইসরায়েলকে ধ্বংস করার জন্য। আর এই অ্যাটাকে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, এটা একদমই অসম্ভব। এখানে মজার ব্যাপারটা দেখুন,
ইরানের এই প্রতিশোধ দেখে ইসরায়েল আবার 2 ঘন্টা পর ঘোষণা দেয় যে ইরানকে থামতে হবে, নয়তো তেহরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন বর্তমান যুদ্ধটা আমরা সাইড করে রেখে আমরা একটু পেছনের দিকে তাকাই, কারণ পেছনের সংঘাতটা যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা আজকের দিনের এই যুদ্ধ কেন হচ্ছে এর পুরো ইতিহাসটাকে ধরতে পারবেন না। এখানে মজার ব্যাপার হলো 1979 সালে ইরানি বিপ্লব হওয়ার আগে ইসরায়েল এবং ইরান কিন্তু বন্ধু ছিল। ইরান ইসরায়েলের কাছ থেকে সামরিক সরঞ্জামও কিনেছে, এবং বন্ধুত্ব না থাকলে সাধারণত এক দেশ আরেক দেশ থেকে সামরিক জিনিসপত্র কেনে না, এবং সামরিক জিনিসপত্র কেনাটা একটি বড় বিশ্বাস করার লক্ষণ হিসেবে দেখা হয়। ওই দেশকে আমি বিশ্বাস করি, ওই দেশ আমার বন্ধু, এই কারণে আমি ওর থেকে সামরিক সরবরাহ করেছি। আয়াতুল্লাহ খামেনি যখন ক্ষমতায় আসেন, বিপ্লব যখন হয় ইরানে, তখন ধীরে ধীরে কাহিনী বদল হওয়া শুরু করে। খামেনি ক্ষমতায় আসার পরে ইসরায়েল বিরোধী যারা, তাদের সবাইকে সমর্থন করা শুরু করে ইরান। এর আগ পর্যন্ত প্রত্যক্ষভাবে কখনোই ওরা এটা করেনি। এখন প্রশ্ন হলো, এই অঞ্চলে কারা ইসরায়েল বিরোধী? হিজবুল্লাহ, হামাস সহ ইরান, ইরাক ও সিরিয়ায় ইসরায়েল বিরোধী কিছু মানুষ ছিল। এই সব গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া শুরু করে ইরান, কারণ ইরান তখন একদম সরাসরি ইসরায়েলের বিপক্ষে ছিল। এখন এই ঘটনায় বিপক্ষ মানে কি? ওরা ঘোষণাই দিয়েছে যে ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেব আমরা। এই ভূমি ইসরায়েলের না, এই ভূমি ইসরায়েলের থাকতে পারবে না, এবং ইসরায়েলের বিরুদ্ধে যারাই যাবে তাকেই আমরা সমর্থন দেব। এটা ছিল ইরানের আনুষ্ঠানিক বিবৃতি। এবং আপনারা খেয়াল করলেই বুঝবেন, ইরান ও ইসরায়েল দুজনই দুজনের শত্রু, এবং দুজনেই জানে যে দুজন দুজনের শত্রু। শত্রু জানার সত্ত্বেও দুজন দুজনের সাথে কখনোই সরাসরি যুদ্ধ করেনি গত 40 বছরে। সবসময় প্রক্সি যুদ্ধ হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, প্রক্সি যুদ্ধ কী জিনিস? হিজবুল্লাহ ইসরায়েলকে আক্রমণ করতে চাইছে। হিজবুল্লাহর ঘাঁটি হলো লেবাননে। তো এই ঘটনায় ইরান বলবে যে হ্যাঁ, আমি হিজবুল্লাহকে সমর্থন করব লেবাননে। লেবাননের ভেতরে মারামারি হচ্ছে, ইরান সমর্থন করছে হিজবুল্লাহকে। হিজবুল্লাহ মারামারি করছে ইসরায়েলের সাথে। আবার আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, হামাস ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে। হামাসের সমর্থন দরকার, সমর্থন হচ্ছে ইরান। সুতরাং ইরান সরাসরি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ায়নি, ইসরায়েলও সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়ায়নি। সবাই বিভিন্ন প্রক্সি ব্যবহার করে একে অপরের সাথে যুদ্ধ করছে। এই প্রক্সি যুদ্ধই চলছিল গত পরশুদিন পর্যন্ত, এবং গত পরশুদিন থেকেই প্রক্সি যুদ্ধ বাদ হয়ে যায়, এবং এখন থেকে তারা সরাসরি যুদ্ধ শুরু করবে। এখন আমাদের এতক্ষণের কনভারসেশনে বা এই ঘটনা থেকে একটা ব্যাপার আমাদের সবার মাথার মধ্যেই আসছে, যে ইসরায়েল কেন হঠাৎ করে ইরানের ভেতরে কোনো কথাবার্তা ছাড়াই আক্রমণ করলো, এবং এর পেছনে ঘটনাটা কি? আমরা তো জানি যে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে অনেক দিন ধরেই। এই যুদ্ধ নিয়ে প্রতিদিন ঘটনা ঘটছে, এবং গত সপ্তাহের আগের সপ্তাহেই গ্রেটা থুনবার্গকে ইসরায়েল গ্রেফতার করে ফেরত পাঠালো। এখন ওদিকে যে একটা ঝামেলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে ভয়ঙ্করভাবে, তা আমরা সবাই জানি। কিন্তু ইরানের সাথে হঠাৎ করে ইসরায়েলের সমস্যা কেন হলো? এই জিনিস বোঝার জন্য আমাদের পারমাণবিক শক্তির পরিস্থিতিটা একটু বুঝতে হবে। 1980 সালে ইরান প্রথমে তাদের পারমাণবিক শক্তি নিয়ে কাজকর্ম শুরু করে দেয়, এবং বাকি পৃথিবী যখন জিজ্ঞেস করে যে কেন তুমি পারমাণবিক শক্তি বানাচ্ছ বা বানানোর চেষ্টা করছো, এখন এই প্রশ্নের উত্তরে ইরান বলে যে আমরা খুবই জটিল একটা অবস্থানে আছি ভৌগোলিকভাবে। আমরা এই পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করছি নিজেদের সুরক্ষার জন্য এবং বিশ্ব শান্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য। আমাদের ভাই কোনো ইচ্ছা নাই যে আমরা কোনো দেশকে আক্রমণ করব, এবং অন্যান্য অনেক দেশ করছে আমরা জানি, কিন্তু আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই। আমরা জাস্ট নিজেদের সুরক্ষার জন্য এবং পুরো দুনিয়ার সুরক্ষার জন্য পারমাণবিক এই অস্ত্রাগার বানানোর চেষ্টা করছি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইসরায়েল তার অনেক আগেই ঘোষণা দিয়েছে প্রকাশ্যে যে আমাদের আশেপাশে কেউ যদি পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করে, এটা আমরা কোনোভাবেই মানব না, এবং আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব ওই দেশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, যেই দেশই আমাদের চারপাশে পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করবে। এটার জন্য যা যা দরকার আমরা সবই করব। ইসরায়েলের একটা সমস্যা আছে, এই সমস্যাটা আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন, যে ইসরায়েল অনেকটা আত্মপ্রত্যাখ্যানে ভোগে, অল্পতেই সন্দেহ করে। পৃথিবীর যে কোনো দেশে যখনই যা হয়, ইসরায়েলের কেন জানি মনে হয় যে এটা আমার বিরুদ্ধেই হচ্ছে, আমাকে নিয়ে মনে হয় ও ভাবছে। কিন্তু আসলে ব্যাপারটা সবসময় ওরকম না।
ইরান যখন পারমাণবিক ব্যাপার বানানোর জন্য পরিকল্পনা শুরু করছিল, ইরানের মাথায় কিন্তু এটা ছিল না যে ইসরায়েলকে আমি ধ্বংস করে দেব এজন্য বানাচ্ছি। কিন্তু এখানে ইসরায়েলের যেহেতু একটু সন্দেহ করার রোগ, তো সে স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে যে এটাই বাস্তব, তাকেই ধ্বংস করার জন্য এ সমস্ত প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে। কিন্তু অপরদিকে ঘটনা দেখলে এরকম কিছুই না। যাই হোক, এটা নিয়ে অনেক কাহিনী হয় এবং অবশেষে 2015 সালে আমেরিকা ও ইরানের মধ্যে একটি চুক্তি হয়। এই চুক্তিতে ইরান ঘোষণা দেয় যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি আপাতত স্থগিত রাখছে, তারা আর পারমাণবিক অস্ত্র বানানোর চেষ্টা করবে না। বিনিময়ে আমেরিকা বলে যে ঠিক আছে, যদি তোমরা রাজি থাকো, তোমরা আর পারমাণবিক অস্ত্র বানানোর কাজ করবে না, তাহলে তোমাদের বিরুদ্ধে যে 20টি নিষেধাজ্ঞা ছিল সেগুলো আমরা তুলে নিচ্ছি, তোমরা আবার তোমাদের বাণিজ্য শুরু করতে পারো, তোমাদের কাছ থেকে আমরা আবার তেল কিনবো, তোমরা আবার পণ্য রপ্তানি করতে পারো। ওই অবরোধগুলো স্বাভাবিকভাবেই তখন ধীরে ধীরে সরিয়ে ফেলা হয়, এই শর্তে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা পারমাণবিক অস্ত্র বানাবে না। এবং ওবামা নোবেল পেয়েছিল আপনারা জানেন 2016 সালের দিকে সম্ভবত। নোবেল পাওয়ার প্রধান কারণগুলোর একটি ছিল এই পারমাণবিক চুক্তি ইরানের সাথে। সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে এবং 2018 সালে ট্রাম্প ক্ষমতায় আসেন। ট্রাম্প ক্ষমতায় আসার পরে অনেকগুলো ঘটনা ঘটে, কিন্তু এই ক্ষেত্রে মজার যে ঘটনাটা হয় সেটা হলো ট্রাম্প এসেই বলেন যে ইরানের সাথে যে চুক্তি ছিল, ওদের যে অবরোধ ছিল সেগুলো সব বাতিল। আমি মানি না, ইরান যা মনে চায় করুক, আমরা ওদের পণ্য নেব না, আমরা ওদের কাছ থেকে তেল কিনবো না, ওদের সাথে যা চুক্তি করে গিয়েছিল ওবামা সব বাদ। ইরানও বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, চুক্তি যেহেতু বাতিল, আমরাও আমাদের পারমাণবিক কার্যক্রম আবার শুরু করব। আমরা অনেক দিন ধরে এই কার্যক্রম থামিয়ে রেখেছি, এখন আমরা আবার তা তৈরি করব। ইরান কাজ শুরু করে এবং গত পরশুদিন ইসরায়েল এ কারণেই ইরানকে আক্রমণ করে, কারণ ইসরায়েল মনে করেছে ইরান এত কাছে চলে এসছে যে এই মুহূর্তেই যদি আক্রমণ করা না হয় তাহলে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রেডি হয়ে যাবে। এখন শেষ কথা, যদি আসলেই আমরা দেখি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ শুরু হচ্ছে, যদিও যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু যদি এই যুদ্ধ পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত হয় তাহলে এই পৃথিবীর কি হবে? এবং এখানে 1 নম্বর জিনিস যেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং এই জিনিস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এবং সেটা হলো গাজার থেকে মানুষের চোখ সরে যাবে, গাজা থেকে মানুষের অ্যাটেনশন সরে যাবে। কারণ একই অঞ্চলের মধ্যে যখন আরও একটি বড় যুদ্ধ হচ্ছে, ইসরায়েল এবং ইরান যখন যুদ্ধ করবে, তখন গাজার উপরে যে অবিচার হচ্ছে সেটার থেকে চোখ সরে যাবে, এটাই স্বাভাবিক। এবং এই ঘটনা মোটামুটি সবাই ভবিষ্যৎবাণী করছে এবং এটাই সত্য, এবং দুর্ভাগ্যবশত এটাই হবে তখন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন গত 48 ঘন্টায় কিন্তু গাজায় ক্রমাগত আক্রমণ চলছে। ইসরায়েল কিন্তু এমন না যে ইরানের সাথে যুদ্ধ করছে দেখে গাজায় গণহত্যা থামিয়ে দিয়েছে, ওখানে সব কিছুই চলছে। আগে যেরকম বাজেভাবে চলছিল এখনও সেভাবেই চলছে, কিন্তু পুরো মিডিয়ার মনোযোগ চলে গেছে ইরান এবং ইসরায়েলের দিকে, এবং এই ফাইটটাই সবাই এই মুহূর্তে কভার করছে, এবং গাজার মধ্যে চলমান ঘটনা সবাই ইগনোর করে যাচ্ছে। এ কারণে সবাই ধরে নিচ্ছে যে সম্ভবত এটা ইসরায়েলেরই কোনো কৌশল। আসলে পারমাণবিক অস্ত্র টস্ত্র কোনো ব্যাপার না, ইসরায়েল এই কারণে ইরানের সাথে জোর করে একটা ঝামেলায় জড়াচ্ছে যাতে করে পুরো দুনিয়ার মনোযোগ এই সাইডটাই থাকে, এবং ওইদিকে গাজায় ক্রমাগত গণহত্যা চলতে থাকে। দ্বিতীয় যে আরেকটা ব্যাপার ইতিমধ্যেই শুরু হয়েছে সেটা হলো তেলের দাম বেড়ে গেছে। আপনারা জানেন তেলের দাম বেড়ে যাওয়া মানে সব কিছুর দাম বেড়ে যাওয়া, কারণ তেল ব্যবহার করেই পরিবহন করা হয় সব কিছু। এখন আপনি পৃথিবীর এই প্রান্ত থেকে আরেক প্রান্তের যে কোনো জিনিসই নেন না কেন, যেভাবেই নেন আপনার তেল ব্যবহার করতেই হবে, এবং তেলের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়া। আপনারা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় দেখেছিলেন কিনা জানি না যে ইউক্রেনের ভেতরে কোনো জায়গায় কি গমের দাম বেড়েছিল সেই সময়। তেল তার থেকে অনেক বেশি শক্তিশালী একটি জিনিস, এবং তেলের দাম যদি 1 সেন্ট বা 2 সেন্টও বাড়ে তাহলে পুরো দুনিয়ায় ব্যাপক প্রভাব পড়বে এটার। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো রাশিয়া এবং চীন তো নিশ্চিতভাবেই আমরা ধরে নিতে পারি যে ইরানকে সাহায্য করবে। ইসরায়েলকে কে সাহায্য করবে এটা আমরা সবাই জানি, আমেরিকা। আর অন্যদিকে ইউকে সম্ভবত ইসরায়েলকে সাহায্য করবে, এবং আমেরিকার যত মিত্র আছে সবাই ইসরায়েলকে সাহায্য করবে। সুতরাং যখন আমেরিকা ইউকের মতো দেশ ইসরায়েলকে সাহায্য করছে, তখন রাশিয়া এবং চীনের মতো দেশ ইরানকে সাহায্য করছে। আর এ কারণেই একটি সম্ভাবনা দাঁড়ায় যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলেই কি শুরু হতে যাচ্ছে কিনা। কারণ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক এভাবেই শুরু হয়েছিল। 2টি দেশের মধ্যে একটু ঝামেলা, তারপর 3টি দেশের মধ্যে একটু ঝামেলা, তারপর 4টি দেশের মধ্যে আরেকটু ঝামেলা। বড় বড় কিছু দেশ এই পক্ষকে সমর্থন করলো,
কিছু কিছু দেশ ওই পক্ষকে সমর্থন করলো, এরপরে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে গেল। আমি যেভাবে নিউজ মনিটর করছি, স্বাভাবিকভাবে আপনারাও হয়তো করছেন।